Hello friends, how are you? This is your educator Orijit Basu Choudhury. Welcome to Unacademy. তো অবশ্যই তোমরা জানো আমি একটা নতুন সিরিজ তোমাদের সামনে এনেছি ইম্পর্টেন্ট এমসিকিউস অন ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস। দেখো, পলিটি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটি তোমাদের সে দিল্লি পুলিশ, তোমরা জানো লাস্ট পরীক্ষা হলো এই সপ্তাহে। দিল্লি পুলিশের প্রশ্ন দেখো 9 থেকে 12টা প্রশ্ন মোটামুটি এসেছিল আমার স্টুডেন্টসরা বলছিল ক্লাসে। ওকে, অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে এবং তারা কমনও পেয়েছে প্রতিটা প্রশ্ন। এছাড়া তোমরা রেলের পরীক্ষা দাও বা তোমরা পুলিশের পরীক্ষা দাও, ডব্লিউবিসিএস তো তুমি দেখি 100 নম্বর তুমি মেনে পাবে, প্রিলিতে তুমি 12 থেকে 13টা পাবে। তারপরে কিন্তু পলিটি কিন্তু প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমি সিলেবাস অবশ্যই তোমরা দেখেছো নিশ্চয়ই। আমি সিলেবাস আলোচনা করার সময় একটা কথা বারবার তোমাদেরকে রিপিট করছিলাম যে কম্পিটিটিভ পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সিলেবাস এবং তোমার এমসিকিউ প্রশ্নের উত্তর সলভ করা। অবশ্যই তুমি ডেসক্রিপটিভ পড়েই তারপর এমসিকিউ করবে। যারা মনে করছো যে না আগে এমসিকিউ পড়ে তারপর ডেসক্রিপটিভ করবে, না, তারা কিন্তু ব্লান্ডার মিস্টেক করছো। আগে ডেসক্রিপটিভ পড়ে তারপর তোমরা এমসিকিউ করবে। ওকে, যাই হোক, এখানে যে এমসিকিউগুলো আলোচনা করবে অবশ্যই এখানে লক্ষ্মীকান্ত ওরিয়েন্টেড এমসিকিউ থাকবে। ওকে, লক্ষ্মীকান্তের যে টপিকগুলি আছে সেই টপিকে ধরো সিটিজেনশিপ, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ডিউটি বা পার্ট 5 ইউনিয়ন, স্টেট অ্যাটর্নি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যা যা আছে, কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, সমস্ত কিছু, পঞ্চায়েতি রাজ সিস্টেম, সব কিছু আমরা তার উপর থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং এখানে যে প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা মনে রাখবে, দেখবে সিভিল সার্ভিস পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো পলিটি, একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কিন্তু পলিটি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো কিন্তু আমরা ছোটো থেকে কিন্তু পড়ে আসছি না, একদম নতুন সাবজেক্ট অনেকের কাছে। তো সেই অর্থে কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে হবে। চলো, আর ভালো করে পার্টিসিপেট করো। আনএকাডেমিতে প্রতিদিন তোমরা জানো ভালো করে, আমি তোমাদেরকে বলে দিই, আরেকবার রিপিট করি, প্রতিদিন রিপিট করি, তো আজও আবার রিপিট করব যে আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি আমার ক্লাসের টাইম তোমরা জানো মানডে টু সানডে 9 to 10 PM। ওকে, ইন্ডিয়ান পলিটি পড়াই। আর সানডে, ঠিক আছে, মানে আজকে স্যাটারডে, আগামীকাল, ওকে, আগামীকালে সানডে, তো অবশ্যই সকালে 11টা থেকে 12টা আমার ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে। আর অবশ্যই প্লাসের ক্লাস দেখতে পাচ্ছ 1টা থেকে 2টো ডেলি থাকে। আর অবশ্যই করে এটাই তোমাদের চ্যানেল WPSC GS 101, 8টা থেকে 8:30 যেভাবে তোমরা দেখতে পাচ্ছ লাইভ ক্লাস দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। আর চলো আমরা শুরু করি, তারপর না আমরা অন্যান্য পরবর্তীকালে আলোচনা আমরা করবো। ওকে, দেখো, আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাস্ট 1 মিনিট ম্যাক্সিমাম করি, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা, আচ্ছা চলো, তো এখানে আগেও অনেক ওইদিকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে প্রচুর প্রশ্ন আলোচনা করেছি। তো অবশ্যই করে অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান নিজেরা পড়ে নিতে পারো। আর আনএকাডেমি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার রেফারেল কোড অরিজিৎ। আর আনএকাডেমি সাবস্ক্রিপশন প্রাইস দেখতেই পাচ্ছ, অরিজিৎ রেফারেল কোড ইউজ করে তুমি টোটাল প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট পাচ্ছি। ঠিক আছে, ধরো আনএকাডেমি সাবস্ক্রিপশন প্রাইস 15,200, যখন তুমি আমার কোড ইউজ করবে তখন তুমি 13,680-তে পাচ্ছ। প্লাস পাশাপাশি তোমরা যখন রাত 9টা স্পেশাল ক্লাস আসবে, ফ্রি স্পেশাল ক্লাস, সেখানে কিন্তু অবশ্যই অরিজিৎ বা অরিজিৎ 101 তোমরা কোড ইউজ করতে পারো, অরিজিৎই দেবে, ঠিক আছে, যেভাবে লেখা আছে। আর এই কোর্সগুলো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে। আর আজকে কিন্তু একটা সময় ক্লাস আছে, অবশ্যই চলে এসো। চলো, আজকে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথম প্রশ্ন বলছে, ইন হুইচ ইয়ার মণিপুর অ্যান্ড ত্রিপুরা বিকেম ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া? তাহলে কি বলছে, আগে তার মানে ইউটি ছিল, তখন পরবর্তীকালে ফুল ফ্লেজ স্টেটহুড পেয়েছে, তো কোনটি? আর্টিকেল বলছি, অপশান এ 1962, অপশান বি 1968, অপশান সি 1972, না অপশান ডি 1980। তো এখানে যদি পরীক্ষায় দেয়, দেখো এটা তাহলে আমরা কোত্থেকে পড়ছি, লক্ষ্মীকান্ত যেহেতু, বা আমার আনএকাডেমি যে র্যাপিড ডিভিশন কোর্সে দেখো আমি পড়িয়ে দিয়েছি অলরেডি তোমাদেরকে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেখানে কিন্তু তোমরা শেষের দিকে দেখতে পাবে স্টেট রিঅর্গানাইজেশন যেগুলো রয়েছিল। তো এখানে অ্যান্সার কিন্তু হবে 1972।
দেখে নাও একদম। তো দেখো মণিপুর, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় বিকেম ফুল ফ্লেজ স্টেট অফ ইন্ডিয়া কবে? 21 জানুয়ারি 1972 আন্ডার দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন। ওকে, রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। চলো পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে যে সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি, ডেভেলপিং সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড প্রমোট করবে কমিউনাল হারমোনি। তো কি বলছে? সেফগার্ড করবে পাবলিক প্রপার্টি, ডেভেলপ করবে সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড প্রমোট করবে কমিউনাল হারমোনি, ভ্রাতৃত্ববোধ, ইন্টিগ্রিটির কথা বলছে। তো কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোইং? তো কোথায় আমরা পড়েছি? ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি নাকি নান অফ দ্য অ্যাবভ? দেখো এই প্রশ্নটাও কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই তোমরা দেখো, আমরা হয়তো দেখো, আমরা যারা স্টুডেন্টস আমরা কিছু জিনিস পড়ি, কিছু জিনিস পড়ি না। যেন আমরা মৌলিক অধিকার যখন পড়ি, দেখো 12-13 বাদ দিয়ে, ঠিক আছে, 14 থেকে আমরা 30 32 অবধি পড়ি, কিন্তু 33, 34, 35 সেরকম আমরা ডিপিএসপি পড়ি না। আমরা ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। কততম অ্যামেন্ডমেন্ট কী হয়েছে না, এগুলো আমরা পড়ি। কত নম্বর পার্ট, কত নম্বর আর্টিকেল। আমরা ডিউটি ছেড়েই দাও, ফান্ডামেন্টাল ডিপিএসপি পড়ছেন ডিউটি, তো প্রতিটা ডিউটি কিন্তু তোমাদের পড়তে হবে। তো অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মনস্কতা যদি বলা হয়, ঠিক আছে, সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড কমিউনাল হারমোনি, এগুলো সবই কিন্তু মনে রাখতে হবে। এবং সেফগার্ড করবে পাবলিক প্রপার্টি এবং ফান্ডামেন্টাল ডিউটি হবে কিন্তু অবশ্যই যেন সরণ সিং রেকমেন্ডেশন অনুযায়ী 42 অ্যামেন্ডমেন্টের 1976। অনেক ছেলেমেয়ে 44 করে আছে। দেখো 44 ও 42 যখন মানে প্রিয়াম্বেল অ্যামেন্ডমেন্ট হয়েছে, 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। এইটা অবশ্যই ডিউটি, সরণ সিং রেকমেন্ডেশন, 42 অ্যামেন্ডমেন্ট। যদি কোনো সময় যদি প্রশ্ন এরকম দিল যে ধরো দিল রাইট টু প্রপার্টি, যেটা ছিল মৌলিক অধিকার, সেটা কত নাম লিগাল অ্যান্ড মোরাল রাইট হয়েছে, তো 300A। তো তোমরা সবাই জানো ওটা 44 অ্যামেন্ডমেন্ট 1978। তো এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি 51A 4A, খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং। দেখো প্রতিদিন আজকে তোমাদের টোটাল 30 কোয়েশ্চেন্স থাকবে। 30, আমি চেষ্টা করব, কারণ আধ ঘন্টার সময় কতগুলো আলোচনা করতে পারি দেখি। হুইচ অ্যামং দ্য ফলোইং আর কনসিডার্ড এসেন্সিয়াল ফর দ্য রিয়েলাইজেশন অফ হাইয়েস্ট গুড অফ, ওকে, অফ সিটিজেন। তো তুমি আজকে যখন মানে অ্যাকচুয়ালি গতকাল যখন আমি মানে একটা টপিক পড়াচ্ছিলাম ফান্ডামেন্টাল রাইট, সেখানে আবার একটা কথাই বলছিলাম যে ব্রিটিশদের যখন আমরা আন্ডারে ছিলাম, মানে যখন আমরা পরাধীন ছিলাম, তখন আমাদের কাছে মৌলিক অধিকার দিবা স্বপ্নের মতো। কিন্তু মৌলিক অধিকার আমাদের ভারতীয়দের যতগুলি দাবি দেওয়া ছিল তাদের মধ্যে কিন্তু মৌলিক অধিকার কিন্তু অন্যতম। মৌলিক অধিকার ছাড়া কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যের কিন্তু বিকশিত হওয়া সম্ভব নয়। তো অবশ্যই তাহলে ফান্ডামেন্টাল রাইটস হবে, ঠিক আছে, হাইয়েস্ট গুড। আর যদি মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয় তাহলে 32 বলে তুমি সুপ্রিম কোর্ট এবং 226 বলে তুমি হাইকোর্ট যেতে পারছো। আচ্ছা, 4A of our constitution is related to citizenship, 4A ফান্ডামেন্টাল রাইট, ডিউটি না ডিপিএসপি? তো দেখো অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু হবে, উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ডিউটি, ঠিক আছে, এটা কিন্তু ডিউটি। 4A ইয়েস ডিউটি। সিটিজেনশিপ আমরা জানি পার্ট 2, রাইট 3, ডিউটি 4A, আর ডিপিএসসি 4, 36 থেকে 51 সবাই আমরা জানি। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম। দেখো পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, 4 ডিপিএসপি নাকি 4A ফান্ডামেন্টাল ডিউটি, একদম কারেক্ট করেছো। আচ্ছা, which among the following are included Nagar Panchayat, notified area committee, town area committee only, both area committee, town area committee নাকি none of the above? the উত্তর এটা কি হতে পারে আমাকে বলতে হবে। তো উত্তর এটা কি হতে পারে যে which of the following are include Nagar Panchayat? তো অবশ্যই করে both notified area committee and town area committee। তো দেখো both notified area committee, town area committee are included in the Nagar Panchayat. Nagar Panchayat is an area which is being transformed a rural to urban area। যেমন আমাদের বারুইপুর, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ সিটি, বারুইপুর শহর সিটি বলা হয়, ঠিক আছে। এর কি বহুত এখন পঞ্চায়েত থেকে পৌরসভা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকদিন পঞ্চায়েত থেকে এটাকে ট্রান্সফর্ম করেছে। আচ্ছা, পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতেই পাও তো অনেকে আছে যেমন জোকা টোকার দিকে আয়, ঠাকুরপুকুর ওখানে পঞ্চায়েত ছিল, রাতারাতি কলকাতা কর্পোরেশন হয়ে গেছে, এরকম দেখেছি আমরা। আচ্ছা, ট্রান্সফর্ম করেছে। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং
স্টেট ইন এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ প্রথম। তো ক্রোনোলজিক্যালি সাজাও, দেখো এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। নারোলা ডিস্ট্রিক্ট, রাজস্থান, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান অনলি, মহারাষ্ট্র অনলি। দেখো যদি আমি বলি প্রথম পঞ্চায়েতি রাজ হয় রাজস্থান, তাকে ফলো করে অন্ধ্রপ্রদেশকে নারোলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েতি রাজ, সবাই আমরা জানি। রাজস্থান ওয়াজ দ্য ফার্স্ট স্টেট to introduce panchayati raj system in India after independence. ওকে, আচ্ছা পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, বলছে অ্যামং সিন্ধি, সংস্কৃত, আচ্ছা কাশ্মীরি, উর্দু। তোমরা জানো অষ্টম তফসিলি 22টি ল্যাঙ্গুয়েজ 14টা ছিল, পরবর্তী অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। তো যাই হোক, অ্যামং সিন্ধি, সংস্কৃত, Kashmiri Urdu, which are the language that are Part 8 Schedule of Indian Constitution, but not official language of any state. তো এর মধ্যে কোনটা নয় বলো? এটা কিন্তু অষ্টম তফসিল আছে, কিন্তু কোন স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। তো সিন্ধি সংস্কৃত অ্যান্ড কাশ্মীরি। আচ্ছা সংস্কৃত অনলি নাকি সিন্ধি অনলি, তো বলতে পারবে এটা? তো এটা কিন্তু সিন্ধি সংস্কৃত কাশ্মীরি। কোনো রাজ্যে কিন্তু অফিস, দেখো ইংরাজি যেরকম অষ্টম তফসিলে নেই, কিন্তু কোনো না কোনো রাজ্যে কিন্তু তুমি দেখবে নর্থ ইস্টে মিজো ফিজো এইসব, মিজো বলবো না, আর নাগাল্যান্ডের, মণিপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমার স্টেট ধরো যদি মনে করে কালকে ধরো অষ্টম তফসিলে যেটা নেই, সেখান থেকে কোনো একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজকে। তো ল্যাঙ্গুয়েজ খুব সেন্সিটিভ ইস্যু, তুমি জানো ভালো করে, অনেক কিছু অনেক সেন্টিমেন্টের অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কিন্তু অনেকটা ফ্রিডম আছে। তো কোনো স্টেট যদি মনে করে, ধরো কোকোবোরক আমাদের অষ্টমে, কিন্তু ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আবার যদি দেখো মিজো, কোনো অষ্টম তফসিল নেই, মিজোরামে মিজো কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আমাদের ভারত পশ্চিমবাংলা মনে করলে অফিসিয়াল ইংরাজি ইউজ করতে পারে। আচ্ছা যাই হোক, অ্যাকর্ডিং টু আর্টিকেল 344 and 351 of the Indian Constitution, the 8th schedule recognize 22nd language, Hindi, Sanskrit, Kashmiri language are not official language of any state of India. পরের প্রশ্ন বলছে, দেখি পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে যে just 1 minute, okay. So in which year National Commission for Minority was established? 1989, 1990, 1991 and 1992. তো কোন ইয়ারে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এস্টাবলিশ হয়েছিল? তো 1992। তোমার একটা অফিসিয়ালি দেয়ার ওয়ার 6 মাইনরিটি আমাদের দেশে, কিন্তু দেখো মাইনরিটি কমিটি আলাদা করে দেখবে, তোমাদের মাইনরিটি মানে সরকারের মানে মিনিস্ট্রি আছে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার। তো সবাই আমরা জানি। তো এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু অফিসিয়ালি 6 মাইনরিটি আমাদের কি মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, জৈন। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট সেট আপ করেছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি NCM আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি অ্যাক্ট 1992. This committee is made up for chairperson, a vice chairperson and 5 members. তো এগুলো কিন্তু একটু নিজেরা পড়ে নেবে, এতে কিন্তু এদের কিন্তু কোনো কনস্টেবল স্ট্যাটাস নেই। পরের প্রশ্ন বলছে দ্য পাওয়ার টু ডিসাইড করতে পারে অ্যান ইলেকশন পিটিশন ইন্ডিয়া, কার হাতে পাওয়ার আছে? এটা অনেক ছেলে মেয়ে অনেক বড় ভুল করে। তো ইন্ডিয়া ভেস্টেড ইন পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না প্রেসিডেন্ট? তো এখানে হবে কিন্তু হাইকোর্ট। তো দেখো পার্লামেন্ট হ্যাজ enacted section 80A representation of the people act, ROPA act. High court shall be authority কি করতে পারে? presentment ইলেকশন পিটিশন আন্ডার 2329B ক্লজ। দেখো আমরা অনেকে জানি না যে যদি তোমার মৌলিক অধিকার রক্ষাতে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে কিন্তু হাইকোর্টের ভূমিকা কিন্তু অনেক বেশি। যাই হোক, এখতিয়ার অনেক বেশি বড়। আচ্ছা পরের প্রশ্নটা বলছে দেখো, which of the following fund in charge for the salary and other allowance the judge of the high court? আচ্ছা consolidated fund of India, consolidated fund of India, consolidated fund of state, ঠিক আছে, both them 1:1। দেখো কোন ফান্ড থেকে স্যালারি দেওয়া হয়, অ্যালোজ যায় জাজ অফ হাইকোর্ট। তো অবশ্যই তো মনে রাখতে হবে, একদমই উত্তর এটা কিনতে হবে কনসিডারেড ফান্ড অফ কনসার্ন স্টেট, যা আমাদের পশ্চিমবঙ্গের যিনি
হাইকোর্টের জাজ, তিনি অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে স্যালারি পাবে। এখন দেখো, যখন ধরো আজকে পশ্চিমবঙ্গের হাইকোর্ট আন্দামানের হাইকোর্ট সমান সেম, তখন তার স্যালারি কিন্তু বেশি হবে। কিন্তু এখানে বলছে তার স্যালারি কোথেকে ড্র করবে, তো হাইকোর্ট, কিন্তু পেনশন পাবে কিন্তু মনে রাখতে হবে হাইকোর্ট। কিন্তু গভর্নরের ক্ষেত্রে কী হয়, স্যালারি পায় অবশ্যই পেনশন পাচ্ছে। দেখো, হাইকোর্টের জাজ পেনশন পাচ্ছে ও কনসিডারেট ফান্ড, আবার স্যালারি পাচ্ছে কনসিডারেট ফান্ড। কিন্তু হাইকোর্টে যখন গভর্নর হবে তখন কিন্তু স্যালারি তিনি পাবেন কিন্তু কনসার্ন স্টেট থেকে, এটা যেমন হাইকোর্টের মতো। কিন্তু তিনি যখন রিটায়ার করবেন তো যে পেনশনটা পাবে কিন্তু কনসিডারেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবার ধরো আমাদের রাজ্যের গভর্নর, বিহারের গভর্নর সেম, তখন কিন্তু মনে রাখতে হবে রেশিও হবে। এইগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে, কনসিডার ফান্ড অফ কনসার্ন। আচ্ছা, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অবশ্যই ক্রিয়েটেড কনস্টিটিউশন অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, এ প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি না, তো অবশ্যই সাংবিধানিক। তো মনে রাখতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, মনে রাখতে এস্টাবলিশ হচ্ছে আন্ডার অন 28 জানুয়ারি 1950 আফটার অ্যাডপ্ট কনস্টিটিউশন। আর্টিকেল 141 তোমরা জানো 141 কনস্টিটিউশন বলেছে যে স্টেট দ্যাট ল ডিসাইড বাই সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং অন কোর্ট টেরিটরি অফ ইন্ডিয়া। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে দেখো, পরের প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন, জিকে টাইপের প্রশ্ন। ইন 1965 দ্য হেড অফ জম্মু কাশ্মীর ওয়াজ, দেখো, রেগুলার স্টেট অ্যাজ গভর্নর প্রিভিয়াসলি নেম। তো তার কী নামে তাকে আমরা গভর্নর কী বলা হতো, তখন কিন্তু মনে রাখতে হবে সি সদর ই রিয়াসত। ছোট প্রশ্ন, ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, ইন দ্য পার্লামেন্ট, ঠিক আছে, টার্মিনোলজি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোজার। ক্লোজার, এই ক্লোজার মোশনটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। ধরো একটা কোনো টপিক, সিম্পল ক্লোজার আছে, গ্যালোপিন আছে, এগুলো তোমাদের জানতে হবে। ধরো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে আলোচনা, তোমরা কী করো, নাইবার বন্ধ করো, যে অনেক দিন আলোচনা হচ্ছে, এবার আর কোনো এইটাকে নিয়ে আর কন্টিনিউ করা হবে না। তো অ্যান্সার কী হয়ে যাবে, একদম ডিবেট করো, বন্ধ করে দাও, এন্ড অফ ডিবেট। দেখো, দেখেছো, আলোচনা করতে করতে তুমি পেয়ে গেলে এন্ড অফ সেশন নট পার্লামেন্ট। সেশন মানে কি, বিএমডব্লিউ, সেশন বন্ধ হয় না বা এন্ড হয় না, যে প্রসিডিং অফ দ্য ডে, কিন্তু ডিবেটটা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা বন্ধ করো, স্থগিত রাখো, এবার যা ডিসিশন নাও, ঠিক আছে। তো এগুলো মনে রাখতে হবে, কারণ ভারতবর্ষে যখন বাজেট হয়, নতুন বাজেট যখন হয়, তারপর তুমি জানো অ্যাপ্রোপ্রিয়েশন নিতে হয়, পার্লামেন্টে বিভিন্ন সিলেক্ট কমিটি যায়, এবারে বিভিন্ন রকম এইগুলো অনেক কিছু প্রসিডিওর আছে। কিন্তু যখন দেখো বিষয় প্রচুর, ধরো হেলথ এডুকেশন না, চলো এগুলো নিয়ে আলোচ্য বিষয়, এবার যেগুলো ছোটো ছোটো বিষয় সেগুলো নিয়ে যদি দীর্ঘদিন তো আলোচনা হয়, তখন কী হবে, টাইম নষ্ট হয়ে যাবে, কবে অন্যান্য বিষয় হবে, আলোচনা হবে, শুধু বাজেটের সঙ্গে চলবে। তো অন্যান্য বিষয়বস্তুও তো আছে, তো কী করে এন্ড করে দাও অফ ডিবেট অন এ মোশন। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলছে দেখি, পরের প্রশ্নটা বলছে যে সেকশন 28A রূপা অ্যাক্ট, মানে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ওকে, প্রোভাইড করছে ফর রেজিস্ট্রেশন অফ পলিটিক্যাল পার্টি। তুমি জানো কোনো পার্টিকে, ধরো আমি একজন ব্যক্তি, আমার কি মেম্বার আছে, এবার আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে আসতে চাইছি, তো ইলেকশন কমিশনের ভূমিকা থাকে। তো দিস ওয়াজ ইনঅ্যাক্ট হয়েছিল কত সালে, 48, 49, 50, 51। তো অ্যান্সার কিন্তু এটা উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ডি, 51, ঠিক আছে। তো মনে রাখতে হবে আর্টিকেল 324 থেকে 329 অলরেডি এখানে পড়ানো হয়ে গেছে, তোমরা দেখেও নিতে পারো। এখানে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে এই WBSC GS 101 পার্ট তোমাদের সমস্ত কনস্টিটিউশনাল বডি পড়া দেখে সব বুঝিয়েছিলাম। ইলেকশন কমিশন কতজন মেম্বার, মডেল কোড অফ কন্ডাক্ট কী, ন্যাশনাল পার্টির জন্য কী যোগ্যতা থাকা দরকার, মানে কী কী করতে হবে, স্টেট পার্টি, পলিটিক্যাল পার্টি, এগুলো সবই পড়ানো হয়ে গেছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে দেখো, আগে পরের প্রশ্ন বলছে যে আর্টিকেল 326, তুমি জানো ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে গ্র্যান্টে ইলেকট্রাল franchise to every Indian citizen who has not been declared bankrupt, criminal বা intense non-resident has been attained age of। তো 25 তো 326 বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী বলছে, ইলেকট্রাল যে ফ্র্যাঞ্চাইজ মনে রাখতে হবে, আমরা প্রতিটা ভারতে আমরা ভোট দিই, ঠিক আছে, যদি আমরা ভোট দিই তো কত বছর থেকে, তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো তুমি জানো অ্যাট প্রেজেন্ট কিন্তু মানে মনে রাখতে হবে 18 বছর, ঠিক আছে। তো 18 বছর
এটা কিন্তু আগে ছিল 21 বছর, কিন্তু তোমরা জানো 18 এটা, ঠিক আছে, এখন কমিয়ে দেওয়া হয়েছে, 18 হয়ে গেছে। তো এটা কিন্তু একটু দেখে নেবে। আর্টিকেল 326 যেটা বলছে কনস্টিটিউশন প্রোভাইড করছে ইলেকশন টু দ্য লোকসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের জানো এই রাজ্য বিধানসভা 2021 ইলেকশন, লোকসভা ইলেকশন কারা দিচ্ছে? 18 বছর ওখানে তো ভোট দিচ্ছে, ঠিক আছে। তুমি অ্যাডাল্ট সাফরেজ ইন পার্সন মিন শুড নট লেস দ্যান 21 বছর। কিন্তু জানো এটাকে পরবর্তীকালে অ্যামেন্ড হয়েছে 1988, তো এজ করে দেওয়া হয় 21 থেকে 18, কিন্তু এখন এটা কিন্তু অ্যান্সার কিন্তু হচ্ছে, এটা মনে রাখতে অ্যামেন্ডমেন্টের পর যদি প্রশ্ন দেয় তখন কিন্তু তুমি লিখবে 18। তো বিফোর আগে অরিজিনালি কিন্তু ছিল 21 বছর, এখন 18 হয়ে গেছে। আচ্ছা, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হুইচ আর্টিকেল সেস ইট। 52, 53, 54, 55। তো প্রেসিডেন্ট তো অবশ্যই জানো 36 থেকে 51, 51 পরেই তুমি জানো প্রেসিডেন্ট আছে, ইউনিয়ন আছে, তো 51 থেকে 52ই হবে উত্তর, এইভাবে মনে রাখতে পারো। পার্ট 5 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো কোয়ালিফিকেশন ইলেকশন এমপি সমস্ত আর্টিকেল 52 যেটা বলেছে শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্ট থাকবে, কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, ইনডাইরেক্ট ইলেক্ট হয়। প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইনডাইরেক্ট ইলেক্ট। আচ্ছা, নো অ্যামাউন্ট ফ্রম দ্য কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া ক্যান বি উইথড্র। কোনো অ্যামাউন্ট উইথড্র করা যাবে না তোমরা জানো কনসিডারেড ফান্ড থেকে, কার উইদাউট দ্য অথরাইজেশন অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট, ক্যাগ নাকি প্রাইম মিনিস্টার। তো অ্যান্সার হবে কিন্তু পার্লামেন্ট। ইয়েস, পার্লামেন্ট, কারণ পার্লামেন্টে তোমাকে অ্যাপ্রুভাল নিতে হয়, ওই যেটা তোমাদের বলছিলাম ক্লোজার মোশন। আচ্ছা, পর থেকে বোঝাচ্ছিলাম, তো পার্লামেন্ট হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড বাই অ্যান অ্যাক্ট কল্ড কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট। কন্টিনজেন্সি কনসিডারেড ফান্ড হলো যেখানে স্যালারি দেওয়া হয়, কন্টিনজেন্সি মানে আকস্মিক তহবিল, প্রেসিডেন্টের তত্ত্বাবধানে থাকে। 50, 59, 60, 61, তো অ্যান্সার হবে কিন্তু 50, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো পরের প্রশ্ন তুমি জানো, চলো পরের প্রশ্ন বলছি এ স্টেটমেন্ট। তুমি জানো এ স্টেটমেন্ট এস্টিমেট রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার, তো সরকারের আয় ব্যয় যেটা আমরা বাজেট বলি এক বছরে, তো বাজেট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো এটা কত নম্বর আর্টিকেলে আছে? 110, 111, 112, 113। তো জানো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সরকারের আয় ব্যয় লেখাজোখা, তো 112 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য কনসেপ্ট লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অফিস ইন ইন্ডিয়া বেসড আপন হুইচ আর দ্য ফলোইং। পার্লামেন্ট কমিশন ইন ইউকে, যে লোকপাল লোকায়ুক্ত অফিস ইন্ডিয়াতে হয়েছে, কার? তো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্টারি কমিশনার ইন ইউকে, অম্বাডসম্যান অফ স্ক্যান্ডিনেভিয়ান, কাউন্সিল অফ ফ্রান্স, কাউন্সিল অফ স্টেট। তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তোমরা সবাই জানো। অম্বাডসম্যান যেটা আমরা দেশ পারবেন, লোকপাল লোকায়ুক্ত। লোকপাল কি? লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, দেখো আনএকাডেমিতে এই চ্যানেলেই পড়িয়ে দিয়েছি। WPSC GS 101-এ নন কনস্টিটিউশনাল বডি, পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। জাস্ট 1 মিনিট, অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, আর বেশি প্রশ্ন নেই। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছি ম্যাক্স ওয়েবার অ্যান ইনফ্লুয়েন্সিয়াল জার্মান সোশ্যোলজিস্ট ইজ রিলেটেড টু হুইচ আর দ্য ফলোইং অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্ট। তো তিনি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্ট? ডেমোক্রেসি, বিউরোক্রেসি, প্লুরালিজম নাকি অটোক্রেসি? তো বলেন বিউরোক্রেটিকের কথা বলেছিল, ঠিক আছে, বিউরোক্র্যাটস। আচ্ছা, সিটিজেন অফ ইন্ডিয়া লস্ট দ্য দেয়ার রাইট টু প্রপার্টি। একটু আগে প্রথমেই বলছিলাম, আজকের মানে গতকাল আমি পড়াতে গিয়ে বোঝাচ্ছিলাম যে ফান্ডামেন্টাল রাইট গিয়ে, তো লিগাল অ্যান্ড মোরাল রাইট কততম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে 300A বর্তমান স্ট্যাটাস, তো 31 থেকে 22, 20, 23, 42, 44 নাকি 33, তো 44 হবে অ্যান্সার। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এখন বর্তমানে স্ট্যাটাস কিন্তু লিগাল অ্যান্ড মোরাল রাইট, নট আ ফান্ডামেন্টাল রাইটস, ওকে। তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম। বর্তমান কি 300A, ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে হবে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল সিটিজেন, তুমি জানো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে টু অল সিটিজেন ফ্রম 6 to 12, ঠিক আছে, 14 ইয়ার্স। তো এইটাকে তুমি জানো ফান্ডামেন্টাল রাইট 21 তুমি জানো 21 কি আছে? রাইট টু লাইফ। 21 কি এতে কি করা হয় তোমরা জানো ভালো করে,
25 এর প্রিলি অনেকবার প্রিলিতে এসছে। তো 21 এতে কি হয়, রাইট টু এডুকেশন বা বাবা মায়ের কত প্রতিটা সন্তানকে স্কুলে পাঠাতে হবে। তো এটা তো হলো ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে। ডিউটিতে কি আমরা পড়েছিলাম যে 10টা ডিউটি ছিল অরিজিনালি, যখন 42 অ্যামেন্ডমেন্ট, তো পরবর্তীকালে 40 তোমরা জানো মানে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এখানে বলছি কতগুলো অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আর একটা ডিউটি অ্যাড হয়েছিল। তো মনে রাখতে হবে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000, সরি 86 2000। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেখো দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা পরীক্ষার সময় দেয়। দেখো আগে কি ছিল, 21 মানে রাইট টু লাইফ, জীবনের অধিকার। এবার 21 এ করা হলো, কি করা হলো, 86 কনস্টিটিউশন 2002। একই সঙ্গে একই দিনে যে 10টা ডিউটি ছিল প্লাস 11টা ডিউটি অ্যাট প্রেজেন্ট, তো সেই 86 মানে কনস্টিটিউশন 2002। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 86 এখন ডিউটি এবং ফান্ডামেন্টাল রাইট দুটোতেই কিন্তু অ্যাড হয়। লর্ড মায়ো resolution 1870 was related to which of the following? Local administration, decentralization of power, financial central government, both of these। লাগে নাম দেওয়া হবে, তো এখানে কিন্তু both of them। লর্ড মায়ো তুমি জানো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছিল এবং ডিসেন্ট্রালাইজের কথা বলেছিল, পাওয়ার অ্যান্ড ফিনান্সেস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সেস। What is the purpose of the appointment of the judicial administration armed force tribunal? কারণ দেখো জুডিশিয়াল আর্ম ফোর্স ট্রাইব্যুনাল যেটা হয়, নর্মাল বিচার হয় না, তো আর্ম ফোর্স ট্রাইব্যুনাল গঠন করা আমরা 33, 34, 35। অবভিয়াসলি ট্রাইব্যুনাল কেন গঠন করা, স্পিডি জাস্টিস, দেখো অপশান নিশ্চয়ই আছে, দেখেছো তো স্পিডি জাস্টিস টু পার্সোনাল অফ দ্য আর্ম ফোর্স, দেখেছো এইভাবে কিন্তু স্টাডি করতে হবে। যদি তুমি টপিক জানো না, তাহলে কিন্তু তুমি আরামসে যে কোনো প্রশ্ন দিক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। ইন কেস যখন যদি কোনো ধরো এরকম হতে পারে না, অনেক রকম সিনারি হয়, ইন কেস যদি কোনো পার্লামেন্ট টাই হলো, ঠিক আছে, একজন পক্ষে একজন বিপক্ষে যেমন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার ভোটটা কিন্তু ফাইনাল ডিসাইড করবে। তো মনে রাখতে হবে অবশ্যই স্পিকার, ঠিক আছে। তো এখানে লোকসভার স্পিকারের ক্ষেত্রে হবে, ঠিক আছে, স্পিকার। আচ্ছা, হেভিয়াস কর্পাস দ্য রিট, তোমরা জানো মৌলিক অধিকার যদি কোনো সময় উল্লঙ্ঘন হয় তখন তুমি 32 বলে তুমি সুপ্রিম কোর্ট, 226 বলে হাইকোর্টে যাচ্ছ। তো হেভিয়াস কর্পাস ক্যান বি ইস্যু ইন হুইচ আর দ্য ফলোইং। তো দেখো হেভিয়াস কর্পাস হ্যাভ দ্য সরাসরি প্রেজেন্ট করো, কোর্ট ডিসাইড করবে তুমি গিলটি না নন গিলটি, কোর্ট ডিসাইড করবে। সাধারণ আমি বলার কেউ না, তুমি বলার কেউ নয়, কোর্ট ডিসাইড করবে তুমি গিলটি নাকি গিলটি নয়, গিলটি না গিলটি নয়। তো তুমি অবশ্যই এটা মনে রাখতে হবে, আনলফুল কাউকে ডিটেনশন করতে হবে না, উইদিন 24 আওয়ার্সের মধ্যে কোর্টে প্রেজেন্ট করতে হবে। আমি যেটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 22, অ্যাকর্ডিং টু আর্টিকেল 22। তো মনে রাখতে হেভিয়ার সরাসরি প্রেজেন্ট করতে, তাহলে কি টু সিক রিলিভ করবে কার থেকে, আনলফুল ডিটেনশন অফ হিম অর হারসেলফ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, হ্যামদাবাদ, দেখো এগুলো কিন্তু হেভিয়াস কর্পাস, মেন্টাল মাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি, প্রহিবিটেড, এগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং was the first country introduced to goods and India, Germany, France, USA? তো এটা ফ্রান্স, এটা জলের মধ্যে প্রশ্ন, one country one tax। For which of the following purpose রাজা মান্নার কমিটি কনস্টিটিউট হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন, ইনডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশন রিলেটেড। হোয়াট ক্যান বি ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা ইন ইন্ডিয়া? তো 545, 550, 552 কি ম্যাক্সিমাম স্ট্রেংথ বলছে, কিন্তু 545 মিনিমাম মানে নর্মাল স্ট্রেংথ থাকে। 545, 552 কেন রেখে দেওয়া হয়, যদি কোনো সময় ধরো কোনো একটা টেরিটরি যদি আমি অকুপাই করে ইন্ডিয়া, তখন সেখানকার এমপি থাকবে, তো অবশ্যই মনে রাখতে হবে 552 ম্যাক্সিমাম। এখন তো ইউনিয়ন, এখন তো ইউটি, এখন তো ইয়ে নেই, অ্যাংলো ইন্ডিয়ান নেই। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং ব্রিং আউট দ্য সিটিজেন গাইড টু ফ্লাইট করাপশন? তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, তো তুমি জানো সিভিসি। দেখো সিবিসি আমি অবশ্যই তোমাদের পড়িয়েছি, সিবিসি নন কনস্টিটিউশনাল বডি, কি ভূমিকা আছে না আছে সব পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো তোমাদের টোটাল প্রশ্ন। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখে নাও, জাস্ট 1 মিনিট। আনএকাডেমিতে দেখতেই পাচ্ছ আমি মূলত অনেক কটা প্রশ্ন কিন্তু আলোচনা 30 কোয়েশ্চেন্স কিন্তু এখানে আমি ডিসকাশন করেছি, আবার কালকে বাকি প্রশ্ন আলোচনা করব। আচ্ছা, অবশ্যই করে তোমরা দেখতেই পাচ্ছ আনএকাডেমি প্ল্যাটফর্মে আমারও এই হলো প্রোফাইল, আর ডেলি আমি রাত 9টা থেকে 10টা আমি ক্লাস নিই এবং সানডে সকালবেলা ক্লাস নিই। যারা আনএকাডেমি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর লেট করো না, ডোন্ট বি লেট।
অবশ্যই সাবস্ক্রিপশান করার সময় তোমরা আমার রেফারেল কোড অরিজিৎ ইজ মাই রেফারেল কোড, এই কোড দিয়ে তোমরা আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর দেখো ভালো করে পড়ো, টাইমটাকে নষ্ট করো না। আর দেখো আনএকাডেমিতে তুমি যখন জয়েন করবে তুমি তোমার পছন্দ মতো টিচার পাবে, ব্যাচ পাবে, সমস্ত ওয়েল স্ট্রাকচার রুটিন পাবে, সমস্ত তোমাকে টিচার্সরা তোমাকে ইন্সপায়ার্ড করবে, ঠিক আছে। এখনকার দেখতেই পাচ্ছ এখন তোমাকে অনলাইন স্টাডি করতে হবে, এটাই ভবিষ্যৎ, ঠিক আছে। কুইজ, ডাউট ক্লিয়ারিং সবই তুমি পাবে। একটা ফ্রি ক্লাসে এসো, এলেই দেখতে পাবে কীভাবে আমাদের ক্লাস হয়। এই দেখো এখানে যে 30-35টা প্রশ্ন আলোচনা হয়, যদি তুমি পোলে পার্টিসিপেট করতে তাহলে কী হতো, তুমি নিজেকে মূল্যায়ন করতে পারতে যে তোমার পজিশান কততে রয়েছে, ঠিক আছে। এবং সাবজেক্ট স্পেসিফিক তুমি টিচার্সও পেয়ে যাচ্ছ। তো এই বেনিফিটগুলো তোমাকে পেতে গেলে কিন্তু তোমাকে আনএকাডেমি সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রিপশান করার জন্য তোমাকে অরিজিৎ রেফারেল কোডটি ইউজ করবে। আর তোমরা এটাও একটু দেখে নাও, জাস্ট 1 মিনিট। আনএকাডেমিতে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার অনগোয়িং কোর্স চলছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2 তারিখ থেকে শুরু হয়েছে, 1টার সময়। আবার 5 তারিখেও হয়ে গেল, আজ 1টায় হবে। সবাই অবশ্যই চলে এসো। তো ভালো করে পড়ো, যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে বলো। তোমরা আনএকাডেমি জয়েন করবে, লককে আনলক করতে গেলে অরিজিৎ কোড ইউজ করবে এবং সাবস্ক্রিপশানের সময় অরিজিৎ কোড ইউজ করবে, বোথ, ঠিক আছে। তো এই অবধি রইল। থ্যাংক ইউ ফর ডিসকাশন।